আজকে আমাদের জৈব যৌগের নামকরণ নিয়েই আলোচনা করব। আমি এর মধ্যে গত ক্লাসে জৈব যৌগের প্রিলিমিনারি কিছু বিষয় নিয়ে আলাপ করছিলাম। আজকে জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক প্রোডাক্টগুলো, সেগুলোর নামকরণ কিভাবে করতে হয় সেই নামকরণের বিষয়গুলো আমি সিরিয়ালি আলাপ আলোচনা করব। তোমরা আস্তে আস্তে দেখে সেটা আয়ত্ত করে নিবা। যেমন আমি প্রথমেই শুরু করতেছি অ্যালকেনের নামকরণ দিয়ে। অ্যালকেন সাধারণত আমরা যা জানি জৈব যৌগের অ্যালকেন মানে হচ্ছে যেখানে তার সংকেত হচ্ছে CnH2n+2, তার মানে কার্বনের সংখ্যা যা থাকবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণের চেয়ে দুটো বেশি। এটা হচ্ছে অ্যালকেন। তাহলে দেখো অ্যালকেনের নামকরণ করতে গেলে প্রথমেই আমার যে বিষয়টা খেয়াল রাখতে হবে প্রধান শিকল নির্ণয়করণ, মানে প্রথমে প্রধান শিকলটা নির্ণয় করতে হবে। তাই প্রধান শিকল নির্ণয়করণের ক্ষেত্রে আমাদের প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে সর্বাধিক সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট প্রধান শিকল নির্বাচন করতে হবে। এই ব্যাপারটা কি, যেমন ধরো আমরা একটা যৌগ এইভাবে নিলাম CH3 CH, এখানে উপরের দিকে আমি CH2, আবার এখানে CH3 দিলাম, তারপরে এখানে আবার CH2, তারপরে CH3 CH2, এরপরে CH3 দিলাম। এখন দেখো এখানে আমরা সিরিয়ালি এদিক থেকে যদি স্টার্ট করি 1 2 3 4 5 পাঁচটা কার্বন বিশিষ্ট অ্যালকেন। আবার যদি আমি এদিক থেকে শুরু করি 1 2 3 4 মাত্র চারটা। আবার যদি এদিক থেকে স্টার্ট করে 1 2 3 4 5 6, তাহলে দেখা যাচ্ছে এই 6 কার্বন বিশিষ্ট শিকলটাই হচ্ছে সবচেয়ে লম্বা শিকল। অর্থাৎ আমরা প্রধান শিকল সেটাই নির্বাচন করব যেটা সর্বাধিক সংখ্যক কার্বন পরমাণু আছে। তার মানে আমাকে হিসাব করতে হবে 1 2 3 4 5 6, অথবা এদিক থেকে যদি আমি হিসাব করি 1 2 3 4 5 6, অথবা আমি এদিক থেকেও 6 কার্বন বিশিষ্ট নিতে পারি, অথবা এদিক থেকেও 6 কার্বন বিশিষ্ট কার্বনটা শিকল নির্বাচন করতে পারি। তাহলে গেল আমাদের প্রথমে দেখে নিতে হবে কোন দিক থেকে হিসাব করলে কার্বনের সংখ্যা সর্বাধিক আছে সেটা। তাহলে আমরা পাইলাম 6 কার্বন বিশিষ্ট এই শিকলটা, যেটা 6 কার্বন বিশিষ্ট কার্বন শিকল বিশিষ্ট যে অ্যালকেন সেটার নাম হচ্ছে হেক্সেন। এবার আমাদের দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে পার্শ্ব শিকলের অবস্থান নির্ণয়। দেখো প্রধান শিকলের যেই প্রান্ত থেকে পার্শ্ব শিকল নিকটে সেই প্রান্তের প্রথম কার্বনকে 1 নং ধরে নাম্বারিং করে পার্শ্ব শিকলের অবস্থান নির্ণয় করা হয়। তাহলে এখন পার্শ্ব শিকল মানে কি, আমি যখন প্রধান শিকল নির্বাচন করে ফেলব, এই প্রধান শিকলের বাইরে আশেপাশে যেই মূলকগুলো থাকে সেগুলোই হচ্ছে পার্শ্ব শিকল, বা ইংরেজিতে সেটাকে বলা হয় সাইড চেইন। তাহলে দেখো আমরা যেহেতু এটাকে প্রধান শিকল নির্বাচন করলাম, সুতরাং আমার এই মিথাইল মূলক যেটা আছে সেটাই হচ্ছে আমার পার্শ্ব শিকল। এখন দেখো পার্শ্ব শিকল আমি যদি এই দিক থেকে হিসাব করি তাহলে 1 2 3 3 নাম্বার কার্বনে আছে 3 নাম্বার কার্বন। আবার এই দিক থেকে যদি হিসাব করি তাহলে 1 2 3 4 নাম্বার কার্বন। তাহলে যে দিক থেকে হিসাব করলে প্রধান পার্শ্ব শিকলটা সন্নিকটে থাকবে, নিকটে থাকবে, কাছে থাকবে, সেদিক থেকে আমাকে কাউন্ট করতে হবে। সুতরাং আমার যেহেতু এখানে পার্শ্ব শিকলটা এদিক থেকে হিসাব করলে 3 নাম্বার, কিন্তু এদিক থেকে হিসাব করলে 4 নাম্বারে চলে যাচ্ছে, সুতরাং আমাকে অবশ্যই এটা 1, এটা 2, এটা 3 4 5 6 এটাই নির্ধারণ করতে হবে। সুতরাং এই যৌগের যেহেতু প্রধান শিকল 6 কার্বন বিশিষ্ট, তাহলে 6 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন আছে সেটার নাম হচ্ছে হেক্সেন, 6 কার্বন বিশিষ্ট। আর যেহেতু 3 নাম্বার কার্বনেই আমার মিথাইল মূলকটা আছে, তাহলে সেটা লিখব 3 মিথাইল, 3 দিয়ে তারপর হাইফেন, তারপরে মিথাইল, 3 মিথাইল হেক্সেন, মানে মিথাইল মূলকটা 3 নম্বরে আছে, 3 মিথাইল হেক্সেন হচ্ছে এটার নাম। অথবা এটা আমি এইভাবে করতে পারি যে মিথাইল অর্থাৎ মিথাইল 3 হেক্সেনও বলতে পারি, যে মিথাইল মূলকটা 3 নম্বরে আছে,
অর্থাৎ আমি এইভাবেও হিসাবটা করতে পারি, মিথাইল -3 হাইফেন দিয়ে তারপরে হেক্সেন। তাহলে আমাদের দ্বিতীয় শর্তটা পূরণ হলো। দ্বিতীয় শর্ত ছিল পার্শ্ব শিকলের অবস্থান নির্ণয়, অর্থাৎ প্রধান শিকলের যে প্রান্ত থেকে পার্শ্ব শিকল নিকটে সেই প্রান্তের প্রথম কার্বনকে, যে প্রান্ত থেকে নিকটে সেই প্রান্তের প্রথম কার্বনকে 1 নং কার্বন ধরে তারপর নাম্বারিং করে পার্শ্ব শিকলের অবস্থান নির্ণয় করতে হয়। গেল আমাদের দ্বিতীয় অংশটা। এইবার আমাদের তৃতীয় যে অংশ আছে সেটা হচ্ছে 3 নাম্বার, যে প্রান্ত থেকে প্রতিস্থাপকগুলোর অবস্থান সূচক ক্রমিক সংখ্যার যোগফল ক্ষুদ্রতর হয়। এখন ধরো প্রতিস্থাপক আমাদের একাধিক আছে, প্রতিস্থাপক যদি একাধিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রতিস্থাপক যদি একাধিক থাকে, যেমন আমি ধরলাম যে এখানে প্রতিস্থাপক আমি আরেকটা যুক্ত করতে পারি, এই পজিশনে আরেকটা প্রতিস্থাপক আছে আমার, ধরো CH3 আছে। এখন দেখো আবার ধরলাম এখানে আরেকটা প্রতিস্থাপক আছে, তাও CH3। এবার খেয়াল করে দেখো, আমরা কিন্তু এক একটা যৌগের ক্ষেত্রে এক এক ধরনের হিসাব করতে হবে নির্বাচনটা, অর্থাৎ আমি পার্শ্ব শিকল কিংবা কোন দিক থেকে নাম্বারিং করব আমি মুছে দিলাম, এখানে 1 2 3 4 5 6 যাই আছে। দেখো 1 2 3 4 5 6 সেটা পার্শ্ব শিকল থাকলো 6টা, পার্শ্ব শিকল না থাকলেও 6টাই আছে। কিন্তু এখন আমি যদি এই দিক থেকে হিসাব করি তাহলে আমার পার্শ্ব শিকলটা 3 নাম্বার কারণে, 4 নাম্বার কারণে এবং 5 নাম্বার কারণে। দেখো কোথায় কোথায় 3, এটা 4 এবং 5, এই 3টা কার্বনে আমার পার্শ্ব শিকল এইখান থেকে যদি আমি হিসাব করি, অর্থাৎ নাম্বার 1টা যদি এখান থেকে দিই, কিন্তু যদি আমি নাম্বার এটা এখান থেকে করি 1 2 3 4 5 6 এইভাবে যদি করি, তখন কিন্তু আমার পার্শ্ব শিকলটা 2 নাম্বার কার্বনে, 3 নাম্বার কার্বনে এবং 4 নাম্বার কার্বনে। তার মানে অর্থাৎ আমরা এখানে যেটা লিখলাম যে যে প্রান্ত থেকে প্রতিস্থাপকগুলোর অবস্থান সূচক ক্রমিক সংখ্যার যোগফল ক্ষুদ্রতর হয়, মানে এই যে ক্রমিক সংখ্যাগুলো এই 3টা পজিশনের যোগফল 3 + 4 + 5 5 4 9 9 3 12, আর এখানে 4 + 3 + 2 4 3 7 7 2 9, তার মানে ক্রমিক সংখ্যার যোগফল ক্ষুদ্রতর হচ্ছে এটা। অর্থাৎ যদি আমি এখান থেকে হিসাব করি তাহলে তখন কিন্তু আমি চাইলেই এখান থেকে আর হিসাবটা করতে পারবো না, তখন আমার হিসাবটা ওই যে এই পাশ থেকে করতে হবে। সুতরাং এই যৌগের নাম হবে, যেহেতু আমাদের 3টা পার্শ্ব শিকল যে 3টা আছে 3টাই কিন্তু 2 মিথাইলমূলক, 3 মিথাইলমূলক এবং 4 মিথাইলমূলক, তাহলে যৌগটার নাম এক্ষেত্রে যেটা হবে সেটা হবে 2 3 4 ট্রাই মিথাইল, 2 3 4 ট্রাই মিথাইল হেক্সেন, মানে 2 3 এবং 4 এ 3টা মিথাইল আছে, সুতরাং এটার নাম হবে 2 3 4 ট্রাই মিথাইল হেক্সেন। তাহলে আমাদের 3টা শর্ত গেল। তৃতীয় শর্ত, যে প্রান্ত থেকে প্রতিস্থাপকগুলোর অবস্থান সূচক ক্রমিক সংখ্যার যোগফল ক্ষুদ্রতর হয় সেই প্রান্ত থেকে ক্রমিক সংখ্যা নির্ধারণ করা হয়। গেল। তার মানে এটা কিন্তু আমি 3 4 5 ট্রাইমিথাইল হেক্সেন লিখতে পারবো না, এটা 2 3 4 ট্রাইমিথাইল হেক্সেন লিখতে হবে। এবার দেখো 4 নাম্বার যেটা শর্ত, সমান সংখ্যক কার্বন বিশিষ্ট দুটি দীর্ঘতম শিকল সম্ভব হলে যে শিকলের প্রতিস্থাপক বা শাখার সংখ্যা বেশি সেটা গ্রহণ করা হয়। ধরো আমি একটা যৌগ নিলাম, এই দিক থেকে শাখার সংখ্যা যতটা, অন্য দিক থেকে হিসাব করলে শাখার সংখ্যা যদি বেশি হয়, ধরো আমি এখানে আরেকটা মূলক এমনভাবে নিতে পারি যে ধরো আমি এখানে CH2CH3 এখানে আরেকটা নতুন করে নিলাম, তার মানে সেই ক্ষেত্রে যে দিক থেকে শাখার সংখ্যা বা সমান সংখ্যক কার্বন বিশিষ্ট দুটি দীর্ঘতম কার্বন শিকল সম্ভব হলে যে শিকলের প্রতিস্থাপক বা শাখার সংখ্যা বেশি হবে সেটি গ্রহণ করা হবে।
তার মানে অর্থাৎ দুটার মধ্যে যেটাতে শাখা বেশি থাকবে, একটাতে হয়তো শাখা আছে 3টা আর একটাতে শাখা আছে 4টা, তাহলে তখন আমি যে শিকড়ের শাখা বেশি থাকবে সেই শিকড়টাই কিন্তু তখন আমি গ্রহণ করব। গেল। এবার 5 নাম্বার, যদি দীর্ঘতম কার্বন শিকলে ভিন্ন ভিন্ন মৌল বা মূলক থাকে সেক্ষেত্রে গ্রুপগুলোর নামের বানানের ইংরেজি আদ্যক্ষর বিবেচনা করে ক্রমান্বয়ে লেখা হয়। দেখো এখানে আমরা কিন্তু সবখানে মিথাইল মূলক কিংবা ইথাইল মূলক, অর্থাৎ আমি এই মূলকটা বাদ দিয়ে, অর্থাৎ মিথাইল মূলক বাদ দিয়ে আমি ধরো এখানে NH2 একটা মূলক দিলাম, NH2, তারপর আমি এই অংশে হাইড্রোজেনটা বাদ দিয়ে এখানে একটা ক্লোরিন দিলাম। তাহলে দেখো এই যৌগটার নামকরণের ক্ষেত্রে আমার কিন্তু এই ক্ষেত্রে নামকরণে আমি প্রথমে দেখো 1 2 3 4 5 এদিকে গেলে 6, কিন্তু এই পাশে 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত গেলে কিন্তু 7টা, এবং সেক্ষেত্রে আমার দীর্ঘতম শিকড় কিন্তু এটাই কাউন্ট করতে হবে। তাহলে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা এবং 7। তার মানে 7 নাম্বার কার্বন বিশিষ্ট, অর্থাৎ 7 কার্বন বিশিষ্ট যৌগের নাম হচ্ছে হেপটেন। হেপটেন আমি প্রথমে লিখে দেব, 7 কার্বন বিশিষ্ট যৌগটা হচ্ছে হেপটেন। এখন যৌগটা যদি হেপটেন হয় তাহলে আমার বাকি যে মূলকগুলো আছে সেক্ষেত্রে দেখো একটা মূলক আছে অ্যামিনো মূলক, এটা অ্যামিনো 2 নাম্বার কার্বনে, আর বাকি এটা মিথাইল, এটা ক্লোরো, এটা মিথাইল, আবার 5 নাম্বার কার্বনে কিন্তু এইটা একটা মিথাইল। তো সুতরাং সেক্ষেত্রে আমার মূলক আছে এখানে 3 ধরনের, কি কি? অ্যামিনো, ক্লোরো এবং মিথাইল। মিথাইল একটা, দুইটা, তিনটা মিথাইল মূলক আছে। এখন আমি জানি মিথাইল মূলকের আদ্যক্ষর লেখা হয় M দিয়ে, অ্যামিনো মূলক A দিয়ে এবং ক্লোরো মূলক C দিয়ে। তো সেক্ষেত্রে নামের অ্যালফাবেটিক অর্ডার অনুসারে, অর্থাৎ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সেটাকে সাজায় লিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই A যেটা আছে এটাই ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে প্রথমেই আসে, সুতরাং এটা আমি প্রথমে লিখব, এবং সেটা হচ্ছে অ্যামিনো 2 নাম্বার কার্বনে আছে, তাহলে সেটা লিখতে হবে 2 দিয়ে হাইফেন অ্যামিনো, 2 অ্যামিনো, তারপরে আবার হাইফেন ক্লোরিন, এরপরে আছে ক্লোরিন কিন্তু সেটা আছে 4 নাম্বার পজিশনে 4 ক্লোরো, 2 অ্যামিনো 4 ক্লোরো, তারপরে 3 4 এবং 5, 3 4 5, 3 4 এবং 5 নাম্বার পজিশনে 3টা মিথাইল, এবং সেটা হচ্ছে ট্রাই মিথাইল, তারপরে যাইয়া হেপটেন। তাহলে এই যৌগের নামটা হবে এইভাবে। অর্থাৎ আমরা লাস্ট যেটা অ্যালকেনের নিয়ম, যেটা যদি দীর্ঘতম কার্বন শিকলে ভিন্ন ভিন্ন মৌল বা মূলক থাকে, এই যে ভিন্ন ভিন্ন মৌল বা মূলক আছে, তাহলে সেক্ষেত্রে ইংরেজি বানানে, অর্থাৎ গ্রুপগুলোর নামের বানান যেটা আছে সেটা ইংরেজি আদ্যক্ষরটাকে বিবেচনা করতে হবে, এবং ইংরেজি আদ্যক্ষর যেটা প্রথমেই সেটা প্রথমেই ইয়ে করতে হবে, পজিশন যেখানে থাক না কেন। তাহলে গেল আমার এই যৌগের নাম 2 অ্যামিনো হাইফেন 4 আবার হাইফেন ক্লোরো, তারপরে আবার হাইফেন দিয়ে 3 4 5, যেহেতু মিথাইল 3টা পজিশনে, 3 নাম্বার পজিশনে, 4 নাম্বার পজিশনে এবং 5 নাম্বার পজিশনে মিথাইল আছে, সুতরাং এই যৌগের নাম 2 অ্যামিনো 4 ক্লোরো 3 4 5 ট্রাইমিথাইল হেপটেন। আমাদের গেল অ্যালকেনের নামকরণ। এবার দেখো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যালকিনের নামকরণ। তোমাদের অনেক সময় অ্যালকেনের নামটা খুব সোজা মানে ইজিলি করা যায়, কিন্তু অ্যালকিনের নামকরণ আসলে সেখানে কিছুটা বিভ্রান্তি থাকে যে অ্যালকিনের নামকরণ আমি কিভাবে করব। তাহলে দেখো অ্যালকিনের নামকরণে প্রথমে যেটা আসবে সেটা 1 নাম্বার কার্বন কার্বন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে দীর্ঘতম শিকড় নিতে হবে। এই কথাটার অর্থ কি? সেটা হচ্ছে দেখো আমি একটা যৌগ এইভাবে লিখলাম CH3 CH2, তারপরে আবার CH2, তারপরে C দিয়ে আমি
এইখানে ধরো CH, তারপরে এখানে ডাবল বন্ড CH2 লিখলাম, CH2। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যদি CH লিখে তারপরে আবার CH2, তারপরে CH2 CH3 দিলাম, আমরা আগে কিন্তু বলছিলাম যে সর্বাধিক কার্বন বিশিষ্ট শিকল আমাদেরকে নিতে হবে। এখানে দেখো এদিক থেকে যদি আমি হিসাব করি 1 2 3 4 5 6 7, আবার 1 2 3 4 5 6, আবার এদিক থেকে 1 2 3 4 5 6, তার মানে দুদিকে হচ্ছে 6 করে, কিন্তু এদিকে হচ্ছে 7। কিন্তু যেটা 7 নিব সেটা দীর্ঘতম শিকল হতে পারে, কিন্তু সেই দীর্ঘতম শিকলে কিন্তু কোনো ডাবল বন্ড নাই। অথচ এই যৌগটা যেহেতু কোনো একটা অংশে ডাবল বন্ড আছে, দ্বিবন্ধন আছে, সুতরাং দ্বিবন্ধনকে ইনক্লুড করে তারপরে ওই দ্বিবন্ধনওয়ালা দীর্ঘতম শিকল নিতে হবে। তাহলে এখন দেখো, তার মানে এই দ্বিবন্ধনকে যদি আমি ইনক্লুড করি তাহলে 1 2 3 4 5 6 অথবা 1 2 3 4 5 6, দুটোই কিন্তু 6টা 6টা করে। তার মানে যে কোনো একদিকে আমি নিতে পারি। ধরো আমি এইদিকেই নিলাম, তাহলে আমি এখান থেকে নামকরণটা হিসাবটা এটা 1 2 3 4 5 6 এদিকেও নাম্বারিং করতে পারি, আবার এদিক থেকেও নাম্বারিং করতে পারি। কিন্তু আমার দ্বিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে আমার নাম্বারিংটা করার জন্য আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে দীর্ঘতম কার্বন শিকলের যেদিক থেকে দ্বিবন্ধনে আবদ্ধ প্রথম কার্বনটির নিকটবর্তী, মানে দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন যেদিক থেকে কাছে, আমি এদিক থেকে যদি হিসাব করি 1 2 3 4 5, 5 নাম্বার পজিশনে ডাবল বন্ড, কিন্তু এদিক থেকে হিসাব করলে আমার 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড, সুতরাং আমাকে অবশ্যই সেটা 1 নাম্বার কার্বনটা এখানে ধরতে হবে। তারপরে 2 3 4 5 6, অর্থাৎ আমি 1 2 3 4 5 6 এদিকেও দিতে পারতাম, আবার এদিকেও দিতে পারতাম, যে কোনো একদিক থেকে সম্ভব। এখন এই যৌগটার নামটা কি হবে দেখো, যেহেতু আমার দীর্ঘতম কার্বন শিকলটা দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে যে অ্যালকিনটা হচ্ছে সেটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, এবং আমরা জানি 6 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম হচ্ছে হেক্সিন। তাহলে আমরা হেক্সিন লিখে ফেললাম আগে, কিন্তু এই হেক্সিনের ক্ষেত্রে আমার এটা দ্বিবন্ধনের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনে, কারণ হয়তো চিন্তা করতে পারো দ্বিবন্ধনটা তো আমার 1 এবং 2 এর মাঝখানে, সুতরাং আমি কি 1 লিখবো না 2 লিখবো? দ্বিবন্ধনটা যত নাম্বার কার্বন থেকে স্টার্ট হচ্ছে সেই পজিশনটাই হচ্ছে ডাবল বন্ডের পজিশন। তার মানে ডাবল বন্ডের স্টার্ট কিন্তু 1 নাম্বার কার্বন হচ্ছে, সুতরাং হেক্সিন 1, হেক্সিন 2 না, সুতরাং এটা হেক্সিন 1। আর 3 নাম্বার পজিশন আমি যখন এদিকেই চলে গেছি, সুতরাং এই 3 নাম্বার পজিশনের বাকি যে অংশটা আছে সেটা মূলকটার নাম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল মূলক, এবং 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলকের নাম হচ্ছে প্রোফাইল। তাহলে এবং সেটা 3 নাম্বার পজিশন, তাহলে এটার নাম হবে 3 প্রোফাইল, 3 প্রোপাইল, তারপরে হেক্সেন 1। এখানে কিন্তু কোনো হাইফেন হবে না, 3 প্রোফাইল হেক্সেন 1। কিন্তু যৌগটা যদি আমি এইভাবে লিখতাম 3 প্রোফাইল তারপরে হাইফেন দিয়ে 1 হেক্সেন, মানে 1টাকে যদি আমি আগে লিখতাম তাহলে 1 এর আগে এবং পরে আরো দুটো হাইফেন হতো, কিন্তু এই ক্ষেত্রে 3 প্রোফাইল হেক্সেন 1 এটাই হচ্ছে নাম। এখন দেখো তাহলে এই যৌগ পর্যন্ত আসলো। এখন যদি আমি বাই চান্স দেখো, ধরো আমার এটা কমপ্লিট হলো, এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই আশা করি। এবার যদি যৌগটা আমি এই কাজটা করি, ধরো আমি এখানে কোন একটা পজিশনে, ধরো এই পজিশনে একটা আলাদা একটা মূলক দিলাম যেটাকে CH3 হিসেবে লিখলাম, এই CH3। এবার খেয়াল করে দেখো, এটা যদি CH3 হয় তখন আমি এই দিক থেকে হিসাব করলেও 6টা, এই দিক থেকে হিসাব করলে 6টা, কিন্তু এই দিক থেকে হিসাব করলে আমার এই পুরোটাকে একটা পার্শ্ব শিকল ধরতে হবে, পুরোটাকে একটা পার্শ্ব শিকল ধরতে হবে। কিন্তু আমি যদি এই দিক থেকে হিসাব করি তখন আমার 3 নাম্বার পজিশনে একটা পার্শ্ব শিকল, আর এই পজিশনটাতেও কিন্তু একটা পার্শ্ব শিকল হচ্ছে। সুতরাং এইদিকে হিসাব করলে আমার পুরো একটা পার্শ্ব শিকল, কিন্তু ওইদিকে হিসাব করলে আমার 2টা পার্শ্ব শিকল হবে।
সুতরাং তখন কিন্তু আমার 1 2 3 দিয়ে আর এইদিকে সেটা দিতে পারবো না, তাহলে 4 5 6 এই হিসাবে কিন্তু আমার কাউন্ট করতে হবে। এবার দেখো আমি যদি এদিক থেকে হিসাব করি তাহলে কিন্তু 6 কার্বন বিশিষ্ট এবং সেটা অ্যালকেন, তার মানে সেটা হেক্সেন। কিন্তু তখন আমার কোন কোন পজিশনে পার্শ্ব শিকল, তখন আমার পার্শ্ব শিকল 4 নাম্বার পজিশনে এবং 3 নাম্বার পজিশনে। এবার দেখো কিন্তু এখানে আমাদের 4 নাম্বার পজিশনে যে পার্শ্ব শিকলটা আছে সেটা হচ্ছে মিথাইল, আর 3 নাম্বার পজিশনে যে পার্শ্ব শিকল আছে সেটা হচ্ছে প্রোফাইল। তো মিথাইল এবং প্রোফাইলের মধ্যে মিথাইল M দিয়ে আর প্রোফাইল হচ্ছে P দিয়ে, তাহলে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সেখানে কিন্তু এমটা আগে, M N O P, সুতরাং মিথাইলটা আগে হবে। তাহলে এটার নামকরণ হবে 4-মিথাইল, 4-মিথাইল, তারপরে 3-প্রোফাইল, 4-মিথাইল 3-প্রোফাইল, তারপরে হচ্ছে হেক্সেন -1। দেখো ভালো করে, তখন কিন্তু আমি এটাকে এই যে 6 কার্বন বিশিষ্ট হলেও এখানে যেহেতু শিকড় কম সেজন্য আমাদের আগের অ্যালকেনের মধ্যে একটা শর্ত ছিল যে সমান সংখ্যক কার্বন বিশিষ্ট দুটি দীর্ঘতম শিকড় সম্ভব হলে যে শিকড়ের প্রতিস্থাপক বা শাখার সংখ্যা বেশি সেটি গ্রহণ করা হয়। তাহলে এই শিকড়ের শাখার সংখ্যা কম, এই শিকড়ের শাখার সংখ্যা বেশি, সুতরাং আমাকে এই শিকড়টাই কাউন্ট করতে হবে। গেল, অর্থাৎ আমি এই যৌগের নামকরণটাও দেখিলাম। এবার আমাদের যে শর্ত আছে সেটা হচ্ছে কোন জৈব যৌগের দ্বিবন্ধন ও অ্যালকাইল শাখা একই সাথে থাকলে দ্বিবন্ধনকে প্রাধান্য দিতে হবে। প্রশ্নটা শর্তটা আবার দেখো, কোন জৈব যৌগের দ্বিবন্ধন এবং অ্যালকাইল শাখা একই সাথে থাকলে দ্বিবন্ধনকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। সেই দ্বিবন্ধনকে প্রাধান্য দেওয়ার ব্যাপারটা কি সেটা একটু দেখো। আমি ধরো যৌগটা এইভাবে লিখলাম CH3 CH2, তারপরে CH ডাবল বন্ড CH, তারপরে CH2, তারপরে CH, এখানে ধরো এখানে CH3 আর এখানে দিলাম CH3, যৌগটা এরকম। এখানে খেয়াল করে দেখো আমরা কিন্তু এই দিক থেকে হিসাব করলে 1 2 3 4 নাম্বার পজিশন ডাবল বন্ড, এই দিক থেকে হিসাব করলে 1 2 3 নাম্বার পজিশনে ডাবল বন্ড। আবার এই দিক থেকে হিসাব করলে আমার পার্শ্ব শিকলটা 2 নাম্বার পজিশনে, এই দিক থেকে হিসাব করলে পার্শ্ব শিকলটা 1 2 3 4 5 6। তার মানে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পার্শ্ব শিকল আর একটা হচ্ছে দ্বিবন্ধন। আমরা শর্তের মধ্যে যেটা বলছি কোন জৈব যৌগের দ্বিবন্ধন এবং অ্যালকাইল শাখা একই সাথে থাকলে দ্বিবন্ধনকে প্রাধান্য দিতে হবে। তার মানে দ্বিবন্ধনকে প্রাধান্য দিতে হবে মানে কি, দ্বিবন্ধন যেদিক থেকে কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে দ্বিবন্ধনকে প্রাধান্য দিতে হলে 1 2 3 4 5 6 7, কারণ এদিক থেকে হিসাব করলে 1 2 3 4 4 নাম্বার পজিশনে ডাবল বন্ড চলে যাচ্ছে। যদি দ্বিবন্ধনে সেখানে পার্শ্ব শিকল 2 নাম্বারে, কিন্তু আমার দ্বিবন্ধন এবং পার্শ্ব শিকল থাকলে দ্বিবন্ধনকে প্রাধান্য দিতে হবে। সুতরাং এই দিক থেকেই নাম্বারিং করলে দ্বিবন্ধনকে প্রাধান্য দেওয়া হয়। সুতরাং এই যৌগের নাম হবে 6-মিথাইল, কারণ আমি তো আগেই ডাবল বন্ডটাকে প্রাধান্য দিয়ে এই দিক থেকে নাম্বারিং করে ফেলছি, কারণ এই দিক থেকে হিসাব করলে সেটা দ্বিবন্ধনটা 4 নম্বরে চলে যায়, এই দিক থেকে হিসাব করলে দ্বিবন্ধনটা 3 নম্বরে। সুতরাং যে দিক থেকে দ্বিবন্ধনের পজিশন কাছে সেদিক থেকে আমাকে কাউন্ট করতে হবে। সুতরাং এটার নাম হবে 6-মিথাইল, 6 নম্বর পজিশনে মিথাইল আর 6-মিথাইল। এরপরে যেহেতু এটা 7 কার্বন বিশিষ্ট তাহলে হেপ্টেন 3, 6-মিথাইল হেপ্টেন 3, কারণ হেপ্টেন 3 কেন, হেপ্টেন 7 কার্বন বিশিষ্ট অ্যালকিন বলে, আর যেহেতু ডাবল বন্ডটা 3 নম্বর পজিশনে আছে সেই জন্য এটার নাম হচ্ছে 6-মিথাইল হেপ্টেন 3। আমি যদি এটাকে 3টাকে ভিতরে দিতাম তাহলে 6-মিথাইল হাইফেন দিয়ে 3 আবার হাইফেন দিয়ে হেপ্টেন, অথবা এটার নামকরণ আরেকটা হতে পারে 6-মিথাইল হ্যাফট 3 ইন, ওটাও নামকরণ করা যায়। তাহলে আমার এতগুলো ইয়ে দরকার নাই, তাহলে আমার শর্তের মধ্যে আরেকটা শর্ত আমি পাইলাম। এবার দেখো অ্যালকিনের নামকরণে শাখার অবস্থান, শাখার নাম, মূল শিকলের কার্বন সংখ্যার ভিত্তিতে নাম, দ্বিবন্ধনের অবস্থান প্লাস ইন অনুষ্ঠিত হয়। অর্থাৎ
অর্থাৎ আমি এখানে যে কথাটা বললাম শাখার অবস্থান, যেমন এখানে শাখার অবস্থানটা 6 নম্বর পজিশনে, সেজন্য শাখার অবস্থান, তারপরে শাখার নাম, শাখাটা হচ্ছে মিথাইল গ্রুপ, তারপরে মূল শিকলের কার্বন ভিত্তিতে নাম, কার্বন যেহেতু সবটা আছে সেজন্য হ্যাপটেন, আর দ্বিবন্ধনের অবস্থান এবং এন, দ্বিবন্ধনের অবস্থান যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বর পজিশনে এবং সেটা এনটা অনুষ্ঠিত হয়েই আমরা নামকরণটা করলাম, এটা হচ্ছে অ্যালকেনের নামকরণ। এবার দেখো যদি দীর্ঘতম কার্বনের উভয় দিক থেকে দ্বিবন্ধনের অবস্থান সমান হয় তখন যে দিক থেকে শাখা প্রতিস্থাপক নিকটবর্তী এবং বেশি সেদিক থেকে নাম্বারিং করতে হবে। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্ত, সেটা আমি একটু দেখি। ধরো আমি একটা যৌগ নিলাম CH3 CH2, তারপরে CH ডাবল বন্ড, আবার এখানে CH, আবার CH CH3। এখন ধরো আমি এই দিক থেকে একটা মূলক সৃষ্টি করলাম, এটা ধরো এই পজিশনে আছে, আমি এটা ডাবল বন্ডে একটা হাইড্রোজেন মুছে দিয়ে একটা মিথাইল মূলক লিখলাম। দেখো এখন কিন্তু আমার ডাবল বন্ডটা এই দিক থেকেও 3 নম্বরে, এই দিক থেকেও 3 নম্বরে, তার মানে কি আমি যে কোনো এক দিক থেকে নাম্বারিংটা করতে পারবো, যেহেতু দ্বিবন্ধন এবং পার্শ্ব শিকলের অবস্থান থেকে পার্শ্ব শিকল থাকলে আমাকে দ্বিবন্ধনকে প্রাধান্য দিতে হবে, কিন্তু দ্বিবন্ধন দুই দিক থেকে যেহেতু সমান পজিশনে, তাহলে সেক্ষেত্রে আমার পার্শ্ব শিকলটা কোন দিক থেকে কাছে সেটা কাউন্ট করতে হবে। এই দিক থেকে আমার পার্শ্ব শিকলটা চলে যায় 1 2 3 4, এই দিক থেকে পার্শ্ব শিকল হচ্ছে 3 নাম্বার, কারণ এই দিক থেকে আমি নামকরণ করলো তাতেও তো আমাদের দ্বিবন্ধনের অবস্থানটা দূরে চলে যাচ্ছে না, তার মানে আমাদের ওই ডাবল বন্ডের পজিশন তো যে কোনো একদিক থেকে 3 নাম্বার পজিশন আছেই। তো সেক্ষেত্রে আমার ডাবল বন্ডটা যদি দুই দিক থেকে সমান পজিশনে হয় তখন সেদিক থেকে কাউন্ট করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমার নাম্বারিংটা করতে হবে 1 2 3 4 5 6। সুতরাং 3 নাম্বার পজিশনে মিথাইল, তাহলে আমরা লিখব 3 মিথাইল, তারপর হচ্ছে হেক্সিন, যেটা 1 2 3 4 5 6, তাহলে 3 মিথাইল হেক্সিন 3 বা হেক্স 3 ইন। আমরা তখন কিন্তু 1 2 3 4 5 6 এই দিক থেকে নাম্বারিং করতে পারতাম না, তাতে আমার মিথাইল গ্রুপটা 4 নাম্বার পজিশনে চলে যেত। তো সেজন্য অর্থাৎ ডাবল বন্ডটা যদি দুই দিক থেকে সমান পজিশনে হয় তাহলে সেক্ষেত্রে পার্শ্ব শিকলটাকে প্রাধান্য দিতে হবে, পার্শ্ব শিকলটা কোন দিক থেকে কাছে আছে, তাহলে তখন আমাকে নামকরণটা এদিক থেকে করতে হবে। এবার খেয়াল করে দেখো আমাদের শর্ত অনেকগুলো গেল, এবার আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি একসাথে থাকে, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একসাথে থাকলে তখন সেক্ষেত্রে আমাদের নামকরণটা কিরকম করতে হবে সেটা একটু দেখো। যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে যে দিক থেকে দ্বিবন্ধন নিকটে থাকে সেদিক থেকে নাম্বারিং শুরু করতে হবে, যে দিক থেকে দ্বিবন্ধন কাছে আছে সেদিক থেকে নাম্বারিং শুরু করতে হবে। ধরো আমি একটা যৌগ হিসাব নিলাম এরকম CH3 CH, এখানে ডাবল বন্ড দিয়ে তারপরে এখানে CH লিখলাম, আবার C, এখানে ট্রিপল বন্ড C, এখানে CH3 এটা লিখলাম। দেখো আমার এক্ষেত্রে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুটো কিন্তু একসাথে আছে, দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে, তাহলে সেক্ষেত্রে আমার দ্বিবন্ধনটা আছে 2 নম্বর কার্বনে, আর উল্টো দিক থেকে ত্রিবন্ধনটা হচ্ছে 2 নম্বর কার্বনে। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুটো যদি একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে দ্বিবন্ধনটা যেদিক থেকে কাছে সেদিক থেকে কাউন্ট করতে হবে। তাহলে এই দিক থেকে হলে দ্বিবন্ধনটা আমাদের চলে যায় 1 2 3 4, এই দিক থেকে 2। সুতরাং আমি এখানে কোনটা কাউন্ট করব, সেক্ষেত্রে আমাকে নাম্বারটা অবশ্যই 1 2 3 4 5 6। তাহলে এই যৌগের নামটা কি হবে দেখো, এটা 6 কার্বন বিশিষ্ট হেক্স, হেক্স মানে 6, হেক্সানের হেক্স। 2 ইন মানে 2 নাম্বার পজিশনে ইন, এবং 4 নাম্বার পজিশনে আইন মানে হচ্ছে ট্রিপল বন্ড থাকলে সেটা আইন হয়, ডাবল বন্ড থাকলে ইন এবং ট্রিপল বন্ড থাকলে
আইন। এখন খেয়াল করে দেখো, আমি যদি এই দিক থেকে হিসাব করতাম তখন কিন্তু আমাদের ইনটা চলে যেত 1 2 3 4 এ, আর আইন চলে আসতো 2 এ, কিন্তু সেটা আমি নামকরণ করতে পারবো না। আমাদের বলা আছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একসাথে থাকলে সেক্ষেত্রে আমাকে দ্বিবন্ধনটাকে প্রাধান্য দিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে এটার নাম হবে হেক্স টু ইন আইন, টু ইন ফর আইন, ইন আগে তারপর আইন। তবে আরেকটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে তবে প্রান্তিক অ্যালকাইনের ক্ষেত্রে নাম্বারিং এর ত্রিবন্ধনকে অগ্রাধিকার দিতে হবে। প্রান্তিক অ্যালকাইন মানে কি? প্রান্তিক অ্যালকাইন মানে হচ্ছে ত্রিবন্ধনটা যদি আমার এক পাশে থাকে সেক্ষেত্রে কিন্তু ওইটা প্রান্তিক অ্যালকাইন। এটা কিন্তু ত্রিবন্ধন আমার এক পাশে নাই। ধরো আমি যৌগটা এরকম লিখলাম CH3 CH, তারপরে ডাবল বন্ড, তারপরে CH লিখলাম, তারপরে CH2, তারপরে C ট্রিপল বন্ড CH। এইবার খেয়াল করে দেখো, আমার এখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একসাথে আছে, কিন্তু এখানে আমার দ্বিবন্ধনকে আমি প্রাধান্য দিতে পারবো না, কারণ এখানে অ্যালকাইনটা ট্রিপল বন্ডটা প্রান্তিক অ্যালকাইন। সুতরাং প্রান্তিক অ্যালকাইন হলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ত্রিবন্ধনকে প্রাধান্য দিতে হবে। তাহলে আমার তখন এটা 1 2 3 4 5 6, তার মানে যৌগের নাম কি? আবারও হেক্স, হেক্স 4 ইন। 4 ইন কেন? কারণ আমি প্রান্তিক অ্যালকাইনের ক্ষেত্রে ওই অ্যালকাইনকে প্রাধান্য দেওয়ার জন্য আমি এখান থেকে নাম্বারিং 1 থেকে শুরু করছি। তাহলে হেক্স 4 ইন এবং 1 আইন, তাহলে এটার নাম হবে তখন এটা। তাহলে খেয়াল করে দেখো, যদি আমি দেখে নিব প্রথমে অ্যালকাইনটা প্রান্তিক কিনা। যদি প্রান্তিক থাকে তাহলে তো কোনো কথা নাই, আমাকে ওই অ্যালকাইনটাকে প্রাধান্য দিতে হবে। কিন্তু যদি অ্যালকাইনটা প্রান্তিক না হয় সেক্ষেত্রে আমাকে দ্বিবন্ধনের অবস্থানটাকে কাছে ধরতে হবে বা দ্বিবন্ধনের অবস্থানটাকে প্রাধান্য দিতে হবে। এবার দেখো, প্রান্তিক অ্যালকিন ও প্রান্তিক অ্যালকাইনের ক্ষেত্রে, প্রান্তিক অ্যালকিন ও প্রান্তিক অ্যালকাইনের ক্ষেত্রে নাম্বারিং এর দ্বিবন্ধন অগ্রাধিকার পাবে। এইবার আবার আরেকটা জটিলতা, আমি যৌগ নতুন করে আরেকটা লিখি, সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH, তারপরে CH2, আবার CH2, তারপরে C ট্রিপল বন্ড CH। এবার দেখো, এইবার কিন্তু আমার এখানে এটাতে প্রান্তিক অ্যালকাইন ছিল, অ্যালকিন কিন্তু প্রান্তিক ছিল না। আবার এখানে অ্যালকাইনও প্রান্তিক, আবার অ্যালকিনও প্রান্তিক। তাহলে সেক্ষেত্রে যদি দুটোই প্রান্তিক হয়, আমার শর্তের মধ্যে লেখা আছে প্রান্তিক অ্যালকাইন ও প্রান্তিক অ্যালকিনের ক্ষেত্রে নাম্বারিং এর দ্বিবন্ধন অগ্রাধিকার পাবে। তখন কিন্তু আমার দ্বিবন্ধন অগ্রাধিকার পাবে, তার মানে কোনটা? অর্থাৎ তখন আমাকে এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, আমার নট এটা 1, তখন কিন্তু ত্রিবন্ধন অগ্রাধিকার পাবে না। ত্রিবন্ধন অগ্রাধিকার একমাত্র কখন পাবে? যদি সেই ত্রিবন্ধনটা প্রান্তিক হয়, দ্বিবন্ধনটা প্রান্তিক না হয়। আর যদি দুইটার কোনোটাই প্রান্তিক না হয় তাহলে সেক্ষেত্রেও দ্বিবন্ধন অগ্রাধিকার পাবে, আর যদি দুটোই প্রান্তিক হয় সেক্ষেত্রেও কিন্তু দ্বিবন্ধনটাই অগ্রাধিকার পাবে। তাহলে এটা যদি এক হয় তখন আমার এই যৌগের নাম হবে তাও হেক্স। দেখো হেক্স 1 ইন, 1 ইন কেন? কারণ এক নাম্বার পজিশনে ডাবল বন্ড এবং 5 আইন, তখন 5 নাম্বার পজিশনে আইন সেটা চলে যাচ্ছে। ঠিক আছে? এরপরে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন উভয় যদি প্রান্ত থেকে সমদূরবর্তী হয় তবে দ্বিবন্ধনকে অগ্রাধিকার দিয়ে নাম্বারিং করতে হবে। মানে আরেকটা সিস্টেম, অর্থাৎ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন উভয় যদি প্রান্ত থেকে সমদূরবর্তী হয়, যেমন আমি প্রথমে যেটা লিখছিলাম এখানে দ্বিবন্ধন 2 এ, আবার ত্রিবন্ধন 2 এ। তাহলে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন উভয় যদি প্রান্ত থেকে সমদূরবর্তী হয় তবে দ্বিবন্ধনকে অগ্রাধিকার দিয়ে নাম্বারিং করতে হবে। সেক্ষেত্রে আমার দ্বিবন্ধনকে অগ্রাধিকার দিয়ে নাম্বারিংটা করতে হবে। গেল। তাহলে আমার প্রান্তিক অ্যালকাইনের ক্ষেত্রে আমি লিখে দিলাম। সুতরাং দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একসাথে থাকলে আমার যৌগটা এইভাবে করতে হবে এবং দ্বিবন্ধনকে আগে রেখে। আবার খেয়াল করে দেখো, যেখানে ত্রিবন্ধন অগ্রাধিকার পাচ্ছে সেখানেও কিন্তু আমি যৌগটার নামে প্রথমে ইন লিখে পরে আইন, অর্থাৎ আমাকে নামকরণে ইনাইন কথাটা খেয়াল রাখতে হবে। ইনাইন, ইনাইন মানে ইন যোগ আইন, অর্থাৎ ইন কথাটা আগে
এবং আইন কথাটা পরে, আইন ইন না, মানে ইন আইন, প্রথমে ইনটা লিখতে হবে তারপরে আইনটা লিখতে হবে। নাম্বারিং এর ক্ষেত্রে তো যে জটিলতা আছে সেটা তো আমি আগেই বলে দিলাম। এবার দেখো আমার এর পরে যেটা আছে নামকরণের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যদি একাধিক কার্যকরমূলক থাকে, এর মধ্যে আমি অ্যালকিন এবং অ্যালকাইন ইয়ে করলাম, কিন্তু বাকি যে যৌগগুলো থাকবে, যেমন আমাদের CHO মূলক থাকতে পারে, COOH মূলক থাকতে পারে, আবার OH মূলকও থাকতে পারে। যদি সবগুলো মূলক একসাথে থাকে, CHO আছে, COOH আছে, হাইড্রোক্সিল আছে, তাহলে সেক্ষেত্রে আমি কোনটাকে প্রাধান্য দিতে হবে, তার জন্য আমার কার্যকরমূলকের অগ্রাধিকার একটা ক্রম দেওয়া আছে, আমাদের বইতে দেওয়া আছে। সেই ক্রমটা তোমাদেরকে একটু শিখতে হবে এবং সেই ক্রমের মধ্যে প্রথমেই আমার সবচেয়ে উপরে পড়ে COOH মূলকটা, COOH। এটার পরে আছে আমার সালফোনিক অ্যাসিড মূলক SO3H, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, তারপরে আমাদের অ্যালডিহাইড মূলক, তারপরে OH মূলক। অ্যালডিহাইড এবং OH থাকলে আমাকে অ্যালডিহাইডকে প্রাধান্য দিতে হবে, তারপর OH। দেখো লক্ষ্য করে দেখো, আমরা যদি এরকম একটা যৌগ লিখি, ধরো যৌগটা এরকম আছে CH3CH, এখানে আছে OH, তারপরে এখানে CH2COOH, এই যৌগটা আছে। তার মানে এই যৌগে আমার দুইটা মূলক আছে, কার্বক্সিলিক অ্যাসিড মূলক আবার OH মূলক। তাহলে দুটো থাকলে আমরা আগে বলছি যে COOH মূলকটা অগ্রাধিকার পাবে। তাহলে অগ্রাধিকার পাইলে সেখানে যদি একটা কার্বন অলরেডি আছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তখন আমরা যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড COOH মূলক আছে, সুতরাং কার্বক্সিলিক অ্যাসিড থাকলে সেই কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে যে যৌগটা, সেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড এবং সেটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। কিন্তু সেক্ষেত্রে 3 নাম্বার পজিশনে OH মূলক, তার মানে 3 নাম্বার পজিশনে OH 3 হাইড্রক্সি, এটার নাম হচ্ছে 3 হাইড্রক্সি 3 নাম্বার, কারণ OH মূলকটা থাকলে সেটা অ্যালকোহল হয়, কিন্তু OH মূলক যদি পার্শ্ব শিকড় হিসেবে নামকরণ করতে হয় তখন সেটার নাম কিন্তু হাইড্রক্সি, মানে এটা পূর্বপদ হিসেবে ব্যবহার করা হলে সেটা হাইড্রক্সি, আর পরপদ হিসেবে ব্যবহার করলে সেটা অ্যালকোহল বা অল। সুতরাং এটা হবে 3 হাইড্রক্সি এবং এটার নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। তাহলে 3 হাইড্রক্সি বিউটানোয়িক অ্যাসিড যৌগের নাম। এবার দেখো আমি একটু মডিফাই করে আমি যদি এই পজিশনে একটা ডাবল বন্ড দিতে চাই, ধরো এখানে একটা ডাবল বন্ড, এখানে CH দেখলাম, এটা কিন্তু একটা যৌগ হতে পারে। আমার এখানে 3টা কার্যকরমূলক চলে আসছে। দেখো 3টা কার্যকরমূলক আসলো, আমরা তো প্রাধান্য দিব COOH মূলককে, কারণ COOH মূলক অন্যটি COOH বা কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল এবং দ্বিবন্ধন বা অ্যালকেন, 3টার মধ্যে আমার প্রথমেই প্রাধান্য পাবে এটা, বাকিগুলো পরে। তাহলে এটা যখন পাবে তখন আমার যৌগটার নাম হবে 3 হাইড্রক্সি, সেটা লিখলাম 3 হাইড্রক্সি। এরপরে দেখো বিউট 2 বিউট 2 কেন? কারণ আমার যেহেতু নাম্বারটা আমি এই দিক থেকে করছি 2 নাম্বার পজিশনে ইন, সেজন্য বিউট 2 তারপরে যেহেতু বিউট পর্যন্ত চলে আসছে, ইন ডাবল বন্ড চলে আসছে, এরপরে ওইক অ্যাসিড, তাহলে নামকরণটা তখন 3 হাইড্রক্সি বিউট 2 ওইক অ্যাসিড। তাহলে নামকরণে তখন আমাকে এদিক থেকে হিসাব করব, ঠিক আছে, কিন্তু তখন আমার ডাবল বন্ডটা কিভাবে দিব আর OH মূলকটা আমি কিভাবে কাউন্ট করব সেটা কিন্তু এইভাবে আমরা খেয়াল করব। এইভাবে খেয়াল করে দেখো, আমি যদি ধরো এখানে CH2, এখানে CH2 দিয়ে এখানে CH3 দিলাম, আর এখানে এই মূলকের এই পাশে আমি একটা অ্যামিনো মূলক বা ক্লোরিন অথবা ব্রোমিন দিলাম Br। খেয়াল করে দেখো, আমার খেয়াল করতে হবে COOH মূলক যেখানেই আছে সেটাকে প্রাধান্য দিতে হবে। সুতরাং এটাকে প্রাধান্য দিতে গেলে এটা 1 2 3, তখন আমাদের অন্তরাশিকর কাউন্ট করতে হবে 3 4 5 এবং 6।
6 কার্বন বিশিষ্ট, তার মানে 6 কার্বন বিশিষ্ট যৌগ। আমরা জানি সেখানে 6 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে হেক্সানোয়িক অ্যাসিড। কিন্তু এখানে ডাবল বন্ড আছে, হেক্সানোয়িক অ্যাসিড লেখা যাবে না। যদি আমি ডাবল বন্ড না থাকতো তাহলে হেক্সানোয়িক অ্যাসিড লিখতে পারতাম। এবার দেখো আমার পার্শ্ব শিকল আছে এখানে দুইটা, হাইড্রোক্সিল আছে, ব্রোমিন আছে। হাইড্রোক্সিল এবং ব্রোমিন, হাইড্রোক্সিল লিখতে H দিয়ে, ব্রোমিন লিখতে B দিয়ে। সেই ক্ষেত্রে আমার পার্শ্ব শিকল যে দুটো আছে সেগুলো অ্যালফাবেট অর্ডারটা ইয়ে করতে হবে, মেইনটেইন করতে হবে। তার মানে এটা হবে 4 ব্রোমো, 4 ব্রোমো, তারপর এখানে 1 2 3 4, 4 ব্রোমো হাইফেন 3 হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি, তারপরে হেক্স 1 2 3 4 5 6 হেক্স, তারপরে হেক্স 3 ইন, 3 ইন, তারপরে ওয়িক অ্যাসিড, ওয়িক অ্যাসিড। তার মানে খেয়াল করে দেখো, যদি আমাদের একাধিক পার্শ্ব শিকল হয়, একাধিক কার্যকরীমূলক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা নামকরণের নিয়মটা কিভাবে করতে হবে? আমাকে প্রথমে একাধিক কার্যকরীমূলক থাকলে তাহলে সেক্ষেত্রে যার পজিশনটা অর্থাৎ কার্যকরীমূলকের ক্রমানুসারে যেটাকে প্রাধান্য দিতে হবে সেটাকে আগে দিতে হবে, বাকিগুলো আমার সিরিয়াল অনুযায়ী পরে দিতে হবে। সুতরাং এই যৌগের নাম 4 ব্রোমো 3 হাইড্রোক্সি হেক্স 3 ইন ওয়িক অ্যাসিড। এই গেল। যেমন দেখো এর মধ্যে আমি আরো দুইটা যৌগ একটু করে লিখি। যেমন আমাদের গ্লিসারিন শনাক্তকরণের জন্য একটা যৌগ, গ্লিসারিন কিভাবে শনাক্তকরণ করা হয় সেটার জন্য একটা ইয়ে আছে, সেটা হচ্ছে CH2OH, তারপরে CHOH এবং CH2OH ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এটার নাম হচ্ছে গ্লিসারল। এটা এবং এটার নাম প্রোপেন 1 2 3 ট্রাইঅল। দেখো এটার মধ্যে যদি আমি পটাশিয়াম বাইসালফেট KHSO4 অথবা ফসফরাস পেন্টাঅক্সাইড দেই, তখন এই যৌগ থেকে 2 অণু পানি চলে যায় এবং 2 অণু পানি গেলে যৌগটা তৈরি হয় CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। কিভাবে? এই OH এবং H মিলে এক অণু পানি, এটা মিলে এক অণু পানি চলে গেল, আবার এখান থেকে এই অক্সিজেন এবং এই হাইড্রোজেন মিলে আরেক অণু পানি চলে গেল। তাহলে কি থাকে দেখো CH2, তারপর এখানে ডাবল বন্ড CH, তারপর C OH থেকে আমরা একটু চেঞ্জ করে CHO লিখলাম, আর সেখানে 2 অণু পানি বের হয়ে গেল। এই যৌগটার নাম হচ্ছে, এটাকে অ্যাক্রোলিন বলা হয়, অ্যাক্রোলিন। অনেক সময় প্রশ্ন আসে, এবং এই অ্যাক্রোলিনটা একটা উৎকট দুর্গন্ধ বিশিষ্ট পদার্থ। তার মানে গ্লিসারিনের শনাক্তকরণ কিভাবে করা হয়? গ্লিসারিনের মধ্যে যদি আমি পটাশিয়াম বাইসালফেট বা ফসফরাস পেন্টাঅক্সাইড দিই, তাহলে সেক্ষেত্রে 2 অণু পানি সরে গিয়ে অ্যাক্রোলিন নামক একটা পদার্থ তৈরি হয়। এখন দেখো এই অ্যাক্রোলিনের নামটা আমি কিভাবে করব? তার মানে এটা 3 কার্বন বিশিষ্ট এবং 3 কার্বন বিশিষ্ট, এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে আবার ডাবল বন্ড আছে। অ্যালডিহাইড এবং ডাবল বন্ড একসাথে থাকলে আমাকে অ্যালডিহাইডকে প্রাধান্য দিতে হবে, এবং সেই 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে প্রোপানল। কিন্তু এখানে যেহেতু ডাবল বন্ড আছে, সুতরাং এটা নাম্বার এটা 1 2 3 এখান থেকে কিন্তু করতে হবে, কারণ অ্যালডিহাইডকে প্রাধান্য দিতে হলে অ্যালডিহাইডকে 1 নাম্বার কার্বন ধরতে হবে। তাহলে এটার নাম হবে প্রোপ, দেখো প্রোপ 2 ইন। কেন 2 ইন? কারণ এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 2 নাম্বার কার্বনের ডাবল বন্ড। প্রোপ 2 ইন হাইফেন 1 L। তার মানে অর্থাৎ প্রশ্ন মাঝে মধ্যে আসে যে গ্লিসারিনের শনাক্তকরণে উৎকট দুর্গন্ধ বিশিষ্ট যে পদার্থটা তৈরি হয় সেটার ইউপেক পদ্ধতিতে নাম কি? তাহলে সেক্ষেত্রে আমার যৌগটার নাম হচ্ছে অ্যাক্রোলিন, বাণিজ্যিক নাম, কিন্তু আমার নরমালি নাম হবে প্রোপ 2 ইন 1 L। তাহলে আমাদের নামকরণের ক্ষেত্রে আমাদের এই যৌগগুলো তৈরি হলো কিভাবে সেটার নামকরণ করব, অর্থাৎ একাধিক পার্শ্ব শিকল থাকলে কিভাবে নামকরণ করতে হবে, তাহলে ওইভাবে বাকি জিনিসগুলো তোমরা দেখে নিতে পারো। এখন লক্ষ্য করে দেখো, নামকরণ নিয়ে অনেকে কিন্তু অনেক জটিলতায় ভোগে, যে নামকরণটা বিশাল একটা অংশ। কিন্তু আমি জাস্ট তোমাদেরকে জানার জন্য এটুকু বলি যে নামকরণ থেকে আমাদের হয়তো পরীক্ষা কেন্দ্রিক যদি তুমি চিন্তা ভাবনা করো, পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না, কারণ আমাদের
হয়তো অবজেক্টিভে কয়েক বছর পর একটা প্রশ্ন দিতে পারে, না দিলেও কোনো কিছু বলার নাই। তো সেক্ষেত্রে তবে জৈব যৌগের নামকরণগুলো আমরা সাধারণত বিশেষ করে জটিল কিছু যৌগের নামকরণ যদি আসে তখন সেক্ষেত্রে অর্থাৎ আমি বিক্রিয়া করার পরে ধরো এরকম একটা যৌগ তৈরি হলো, আমি এটাকে অবলম্বন করে যেতে পারবো না যে এটা তো নামটা আমি জানি না লিখলাম, শুধু যৌগের সংকেত লিখলাম, দিও না সেটা। কারণ এটা যৌগের নাম জানলে তুমি যৌগের অরিজিনাল বাণিজ্যিক নাম এবং তার নিচে ইউক্যাট পদ্ধতির নামটাও লিখে দিবা, তাতে টিচারের মানে পজিটিভ একটা অ্যাটিটিউড সেখানে চলে আসবে এবং মার্কসটাও ভালো ক্যারি করতে হবে। তো নামকরণ নিয়ে আমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে আপাতত এইটুকুই নামকরণ, অর্থাৎ আমাদের জৈব যৌগের নামকরণ, সেটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কিংবা অ্যালডিহাইড কিটোন অথবা অ্যালকোহল কিংবা একাধিক যদি পার্শ্ব শীতল থাকে কিংবা একাধিক মূলক যদি একসাথে থাকে তখন সেটাকে কাকে প্রাধান্য দিতে হবে, কাকে আগে আনতে হবে, কাকে পরে আনতে হবে, সেই জিনিসগুলো আমি দেখাইলাম। এরপরে বাকি জিনিসগুলো তোমরা নিজেরা সাধ্যমতো দেখে নেবা। এরপরে আগামী ক্লাসে আমরা জৈব যৌগের টোটাল রাসায়নিক বিক্রিয়া আমরা অ্যালকেন থেকে শুরু করবো, অ্যালকেন থেকে যত ধরনের বিক্রিয়া আছে সব ক্লিয়ার করবো। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকবেন।